মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। 7টি দিনের জন্য আমায় লড়াইয়ের আগে নিয়ে যান বাবা। হ্যাঁ, এই সস্তায় কিছু লোহা কিনবো। দোহাই বাবা, দোহাই। লোহা কি করা হয় তোমার? আগে ভলচার ব্রাদার্সের অফিসের লেজার কিপার, কুললে 150 টাকা মাইনে। সংসার চলে না বাবা, সংসার চলে না। সরৈশ্বর্য সস্তায় হয় না বাপু, হয় না। কঠোর সাধনা চাই। মূলাধার চক্রে ঠেলা দিয়ে কুলকুণ্ডলিনীকে আজ্ঞা চক্রে আনতে হবে, তারপর তাকে সহস্রার পদ্মে তুলতে হবে। সহস্রারই হচ্ছেন সূর্য। এই সূর্যকে পিছু হটতে হবে, সূর্যকে পিছু হটতে হবে। সূর্য বিজ্ঞান আরম্ভ না হলে কালস্তম্ভ করা যায় না, যায় না, যায় না। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন পরশুরামের বিখ্যাত গল্প বিরিঞ্চি বাবা। শুরু হচ্ছে বিরিঞ্চি বাবা। 14 নম্বর হাবশিবাগান লেনের মেসটি ছোট, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ ম্যানেজার নিবারণ মাস্টার খুব আমুদে লোক হলেও সব দিকে তার কড়া নজর আছে। কোথাও একটু ময়লা হবার জো নেই। মেসে মোটে 5-6 জন থাকলেও তাদের সকলেরই অবস্থা বেশ ভালো। তাই মেসে তাদের বসবার জন্য একটা আলাদা ঘর আছে। তাতে ঢালা ফরাশ এবং অনেক রকম বাদ্যযন্ত্র, দাবা, তাস, পাশা ও অন্যান্য খেলার সরঞ্জাম। কতকগুলো মাসিক পত্রিকা প্রভৃতি নানান চিত্ত বিনোদনের উপকরণ বেশ সুন্দর করে সাজানো আছে। কাল থেকে মেস কয়েকদিন বন্ধ থাকছে পুজোর ছুটির জন্য। মেসের অনেকে দেশেও চলে গেছে। বাকি আছে কেবল নিবারণ ও পরমার্থ। এরা অবশ্য এখানেই থাকবে, কোথাও যাবে না। কারণ দুজনেরই শ্বশুর বাড়ির সকলে কলকাতায় আসছেন। নিবারণ কলেজে পড়ায়, আর পরমার্থ ইন্স্যুরেন্সের দালালি, হঠযোগ ও থিওসফির চর্চা করে। আজ সন্ধেতে মেসের বৈঠকখানায় এরা দুজন এবং পাশের বাড়ির নিতাইবাবু আড্ডা দিতে বসেছেন। নিবারণ অবশ্য একটা মাসিক পত্রিকা নিয়ে নাড়াচাড়া করে দেখতে দেখতেই নিতাইবাবুর সঙ্গে আড্ডায় যোগ দিল। নিতাইবাবু প্রায় রোজই এখানে আসেন। তিনি এদের থেকে বয়সে একটু বড়, তাই মেসের ছোকরার দল তাকে একটু সমীহ করে, অর্থাৎ পিছন ফিরে সিগারেট খায়। পরমার্থ ও নিবারণকে নিতাইবাবু বলছিলেন, আর মনে সুখ নেই নিবারণদা। আর বলো না, এই ঝি বেটি পালিয়েছে, খুকিটার জ্বর, গিন্নি কেবল খিটখিট খিটখিট করছেন। অফিসে গিয়েও যে দুদণ্ড ঘুমোবো তার জো নেই। এই নতুন ছোট সাহেব বেটা যেন চরকির মতো ঘুরে বেড়ায় অফিসের মধ্যে। পরমার্থ এই সময় মুচকি হেসে বলে, কেন, আপনাদের অফিসে তো বেশ ভালোই ব্যবস্থা আছে। কে বলল হে? হ্যাঁ, সেদিন আর নেই রে ভাই। সে কি বলছেন কি? হ্যাঁ ভাই, সে সময় ছিল বটে মেকেঞ্জি সাহেবের আমলে, বুঝলে। এই সেই বড়দা খুড়োকে জানো তো? শ্যামনগরের বড়দা মুখুজ্জে। বড়দা খুড়োর নাম শুনতেই নিবারণ বেশ আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ চিনি তো। তার আবার কি হলো? না, কিছু হয়নি। বড়দা খুড়ো অফিসে বসে 2টোর সময় আফিম খেতেন, 2:30 থেকে 4:30 পর্যন্ত ঘুমোতেন। তো একদিন হয়েছে কি, এই লেজার মেলাতে মেলাতে যেমনি পাতার নিচে পৌঁছেছেন অমনি ঘুম মেলো। আচ্ছা, তারপর? আরে তার নরণ চড়ন নেই, নাক ডাকা নেই, ঘাড় একটুও ঝুঁকল না। লেজার টোটালের জায়গায় হাতের কলমটি ঠিক ধরা আছে, আর অসাধারণ ক্ষমতা। দূর থেকে দেখলে কে বলবে যে খুড়ো ঘুমোচ্ছে? এমন সময় মেকেঞ্জি সাহেব ঘরে এলো। ব্যাস, সকলে একেবারে শশব ব্যস্ত। তারপর সাহেব খুড়োর কাছে গিয়ে অনেকক্ষণ ভালো করে দেখে খুড়োর কাঁধে একটা চিমটি কাটলো, বুঝলে।
খুড়ো একটু মিটিয়ে চেয়েই বিড়বিড় করে আরম্ভ করলেন হিসেব কষতে। 37-এর 7 নাবে 3, 3 করতে 3। সাহেব হেসে বললে, বাবু হ্যাভ আ কাপ অফ টি। আর এখন সে রামও নেই, সে অযোধ্যাও নেই। সংসারে ঘেন্না ধরে গেছে। একটি ভালো সাধু সন্ন্যাসী দেখা পেলে সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়বো একদিন। ও, এই ব্যাপার। জগন্নাথ ঘাটে আজ একটি সাধুকে দেখে এলাম। আশ্চর্য ব্যাপার। লোকে তাকে বলে মির্চাই বাবা। মির্চাই বাবা? সে আবার কে হে? আরে মির্চাই বাবা কেবল লঙ্কা খেয়ে থাকেন। ভাত না, রুটি না, ছাতু না, শুধু লঙ্কা। লক্ষ লক্ষ লোক ওষুধ নিতে আসছে, একটি করে লঙ্কা মন্ত্রপুত করে দিচ্ছেন, আর তাই খেয়ে সব ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাবা বলো কি? হ্যাঁ, আরে তাছাড়া আমি শুনলাম যে তাঁর আবার নাকি যিনি গুরু, তাঁর সাধনা আরো উঁচু দরের। তিনি নাকি স্রেফ করাতের গুঁড়ো খান। ওহে মাস্টার, তুমি তো ফিলোজফিতে MA পাস করেছো, তা বলি লঙ্কা, করাতের গুঁড়ো এসবের আধ্যাত্মিক তাৎপর্য কি বলো তো? নিবারণ, তোমার ওই পাখোয়াজ বন্ধ করো তো বাবু, কান ঝালাপালা হয়ে গেল একেবারে। নিবারণ যে মাসিক পত্রিকাটা নাড়াচাড়া করতে করতে এতক্ষণ এদের কথা শুনছিল, তাতে যে 5টা গল্প আছে তার প্রত্যেকের নায়িকা এক একজন সতী সাধ্বী বারাঙ্গনা। সেই গল্পগুলো পড়তে পড়তে শেষে কিছুটা বিরক্ত হয়েই নিবারণ পত্রিকাটা রেখে একটা পাখোয়াজ কোলে নিয়ে বসে মাঝে মাঝেই তাতে বেতালা চাঁটি মারছিল। নিতাইবাবুর কথায় এবার বাজনা থামিয়ে বলল, ওসব হচ্ছে আলাদা আলাদা সাধনার মার্গ। এই যেমন জ্ঞান মার্গ, কর্মমার্গ, ভক্তিমার্গ, ঠিক সেরকমই মির্চাই মার্গ, করাত মার্গ, লবণ মার্গ, একাদশী মার্গ, গোবর মার্গ, টিকি মার্গ, দড়ি মার্গ, দাড়ি মার্গ, স্ফটিক মার্গ, কাগ মার্গ। হ্যাঁ, কাগমার্গ? তা কাগমার্গটা আবার কি? সে কি জানেন না? তবে শুনুন, এই গত বছর হরিহর ছত্রের মেলায় গিয়েছিলাম। এক জায়গায় গিয়ে দেখি একটা প্রকাণ্ড বাঁশের খাঁচায় 100-2 কাক ঝামেলা করছে। পাশে একটা লোক হাঁকছে, দো দো আনে কৌয়ে, দো দো আনে। ভাবলাম এই পেশোয়ারি কি মুলতানি কাক হবে, এ নিশ্চয়ই পড়তে জানে। একটা ধাড়িগোছ কাকের কাছে গিয়ে শীষ দিয়ে বললাম, পরো ময়না, চিত্রকোট কি ঘাট পর সীতারাম রাধা কৃষ্ণ বলো। চুচ্চু চুপ চুপ, ব্যাটা ঠোকরাতে এলো। কাকওয়ালা বলল, বাবু কৌয়া নাহি পড়তা। তবে কি করে বাবু? আমিও জিজ্ঞাসা করেছিলাম, তবে কি করে বাবু? শুনেছিলাম তো কাকের মাংস তেঁতো, লোকে বুঝি শুক্তো বানানোর জন্য কেনে। তো সেই কাকওয়ালা বলল যে তাও নয়, এই কাক খাঁচায় কয়েদ রয়েছে, 2 আনা খরচ করে যতগুলো ইচ্ছে কিনে নিয়ে জীবকে বন্ধন দশা থেকে মুক্তি দাও, হ্যাঁ তাহলে তোমারও মুক্তি হবে। ভাবলাম মোক্ষের মার্গ কি বিচিত্র। অন্য লোকে মুক্তি পাবে, তাই এই গরিব কাকওয়ালা বেচারা নিজের পরকাল নষ্ট করছে। একেই বলে কনজারভেশন অফ ভার্চু। ব্যাপারটা বুঝিয়ে বলো না ভাই নিবারণ। একজন পাপ না করলে আরেকজনের পুণ্য হবার জো নেই। এই সময় একটি হ্যাটকোট পরা 22-23 বছরের ছেলে ঘরে এসে পাখার রেগুলেটরটা একদম শেষ পর্যন্ত ঠেলে দিয়ে হ্যাটটা আছড়ে ফেলে ফরাসের ওপর থপ করে বসে পড়ল। এর নাম সত্যব্রত। সম্প্রতি লেখাপড়ায় ইস্তফা দিয়ে কাজকর্মের চেষ্টা করছে। কি মুশকিলেই পড়া গেছে বাবা। সত্যব্রত প্রায় সময়ই মুশকিলে পড়ে, তাই তার মুশকিল আসান করতে কেউই আগ্রহ প্রকাশ করল না। অগত্যা সে আপন মনে বলতে লাগলো, আরে বাবা, সমস্ত দিন অফিসের হাড় ভাঙা খাটুনি, বিকেলে যে একটু ফুর্তি করব তারও জো নেই। ভাবলাম আজ ম্যাটিনিতে সীতা দেখে আসি। অমনি পিসিমা বলে বসলেন, সতে তুই বকে যাচ্ছিস, আমার সঙ্গে চল, স্যান্ডেল মশাইয়ের বক্তৃতা শুনবি। তারপর গেলে পিসিমার সঙ্গে? কি আর করি, যেতে হলো নিতাইদা, কিন্তু সব মিথ্যে। স্যান্ডেল মশাই বলছেন ধর্ম জীবের মধুরতা, আর আমি ভাবছি আরশোলা। আরশোলা? হ্যাঁ, 3 টন আরশোলা। ফরওয়ার্ড কন্ট্রাক্ট আছে, নভেম্বর ডিসেম্বরে শিপমেন্ট। 40 পাউন্ড 15 সিলিং টন, CIF হংকং। তা অত আরশোলা কি হবে হে সত্য?
চাটনি? আরে চায়নায় লড়াই বাঁধবে কিনা তাই আগে থাকতে রসদ সংগ্রহ করছে। বড় সাহেবের হুকুম, 1 মাসের মধ্যে সমস্ত মাল পিপে বন্দি হওয়া চাই। কোত্থেকে পাই বলুন তো? ওহ, কি বিপদ! হ্যাঁ রে সতে, তুই না ব্যাম্য জ্ঞানী, তোদের না মিথ্যে কথা বলতে নেই? কেন বলতে নেই নিতাইদা? পিসিমার কাছে না বললেই হলো। এসোতে বলছি, তোর সন্ধানে ভালো বাবাজি কি স্বামীজি আছে? কটা চাই? 70 কথায় নিতাইবাবু একটু রেগে বললেন, আরে যা যা, ইয়ার কি করিস না। তোরা মন্ত্রতন্ত্রই মানিস না, তা আবার বাবাজি। আরে বাবা, কেন মানব না? পিসিমার দাঁত কনকন করছিল, খেতে পারেন না, ঘুমোতে পারেন না, কথা কইতে পারেন না, কেবল পিসে মশাইকে ধমক দেন। বাড়ি শুদ্ধ লোক ভয় অস্থির। পিপারমিন্ট, অ্যাসপিরিন, মাদুলি, জল পড়া, দাঁতের পোকা বের করা, কিচ্ছু হয় না। হ্যাঁ, তারপর? তখন পিসে মশাই ऐसा জোর প্রার্থনা আরম্ভ করলেন যে 3 দিনের দিন দাঁত পড়ে গেল। 70 এই কথাটা থিওসফির চর্চা করা পরমার্থ রাঁতে লাগলো। তাই খানিকটা চটে এসে বলল, এই দেখো সত্য, তুমি যা বোঝো না তা নিয়ে ফাজলামি করো না। প্রার্থনাও যা, মন্ত্র সাধনাও তা। আচ্ছা, মন্ত্র সাধনায় যে প্রচণ্ড এনার্জি উৎপন্ন হয় তা মানো তো? আরে বাবা, আলবাত মানি। তার সাক্ষী রাজশাহীর তরিতানন্দ ঠাকুর। কলেজের ছেলেরা যাকে বলে রেডিও বাবা। রেডিও বাবা? রেডিও বাবা? হ্যাঁ, রেডিও বাবা। বাবার 2 টিকি, একটা পজিটিভ একটা নেগেটিভ। আকাশ থেকে ইলেকট্রিসিটি শুষে নেন, স্পার্ক ঝাড়েন, এক একটি 18 ইঞ্চি লম্বা। কাছে এগোয় কার সাধ্য? সিল্কের চাদর মুড়ি দিয়ে দেখা করতে হয়। হ্যাঁ, না হে সত্য, নিতাইদা বাবাজি খুঁজছেন ঠিকই, তবে তোমার এই মির্চাই রেডিও ইলেকট্রিসিটি ওনার ধাতে সইবে না। যদি কোনো নিরীহ বাবাজি সন্ধানে থাকে তো বলো না, কিন্তু কেরামতি চাই, ওই শুধু ভক্তিতত্ত্বে চলবে না। কি বলেন নিতাইদা? হ্যাঁ হ্যাঁ, কেরামতি চাই, কেরামতি। কেরামতি যদি চাই তবে দমদমে গুরুপদবাবুর বাগানে চলুন, ওই বিরিঞ্চি বাবার কাছে। বিরিঞ্চি বাবা? হ্যাঁ রে পরমার্থ, এই তুই কি ওই আলিপুরের উকিল গুরুপদবাবুর কথা বলছিস? মানে আমাদের প্রফেসর ননির শ্বশুর? হ্যাঁ। তিনি আবার বাবাজি জোটালেন কোত্থেকে? এই সত্য, তুই কিছু জানিস? হ্যাঁ, ননিদার কাছে শুনেছিলাম বটে যে গুরুপদবাবু সম্প্রতি একটা গুরুর পাল্লায় পড়েছেন। স্ত্রী মারা গিয়ে অবধি ভদ্রলোক একেবারে বদলে গেছে না? আগে তো কিছুই মানতেন টানতেন না। নিবারণ একটু রহস্য করে ভ্রু কুঁচকে সত্যকে জিজ্ঞেস করলো, গুরুপদবাবুর আর একটা আইবুড়ো মেয়ে আছে না রে? হ্যাঁ, পুঁচকি, ননিদার শালি। এই তারপর পরমার্থ, এই বাবাজিটি কেমন? আশ্চর্য, কেউ বলে তার বয়স 500 বছর, আবার কেউ বলে 5000, অথচ দেখতে এই নিতাইদার বয়সী মনে হয়। বলো কি হে? 5000? তবে বাবাজিকে তাঁর বয়স নিয়ে জিজ্ঞাসা করলে একটু হেসে বলেন, বয়স বলে কোনো বস্তুই নেই। সমস্ত কাল একই কাল, সমস্ত স্থান একই স্থান। যিনি সিদ্ধ তিনি ত্রিকাল ত্রিলোক একই সঙ্গে ভোগ করেন। সেটা আবার কেমন? এই ধরো, এখন সেপ্টেম্বর 1925, তুমি হাবশি বাগানে আছো। বিরিঞ্চি বাবা ইচ্ছে করলে এখনই তোমাকে আকবরের টাইমে আগ্রাতে অথবা 4th সেঞ্চুরি বিসিতে পাটলিপুত্র নগরে এনে ফেলতে পারেন। সমস্তই আপেক্ষিক কিনা? আইনস্টাইনের পসার একেবারে মাটি। আইনস্টাইন? আরে আইনস্টাইন শিখলো থেকে শুনি। শোনো, আমি শুনেছি ওই বিরিঞ্চি বাবা যখন চেকোস্লোভাকিয়ায় তপস্যা করতেন তখন আইনস্টাইন নাকি তার কাছে নিয়মিত যাতায়াত করতেন। তবে তার বিদ্যে রিলেটিভিটির বেশি এগোয়নি। বটে। আচ্ছা, আইনস্টাইনের থিওরিটা কি বলো তো? কি আবার? স্থান, কাল আর পাত্র এরা পরস্পরের উপর নির্ভর করে। যদি স্থান কিংবা কাল বদলায় তাহলে পাত্রও বদলাবে, এই তো আর কি। ও হলো না, আমি সহজ করে বলছি শুনুন। ধরুন আপনি একজন ভারিক্কি লোক, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে গেছেন। তখন আপনার ওজন 2 মণ 30 সের। হ্যাঁ, সেখান থেকে গেলেন গোড়াতলা কংগ্রেস কমিটিতে, সেখানে ওজন হলো মাত্র 5-6 টাক। ফুঁয়ে উড়ে গেলেন। হ্যাঁ ঠিক ঠিক, এই জনার্দন ঠাকুর পটলডাঙায় কেনে 2.5 সের আলু, আর মেসে এলি হয়ে যায় 9 পো। আচ্ছা ভাই পরমার্থ, এই বিরিঞ্চি বাবা নিজে তো একজন ত্রিকাল সিদ্ধ পুরুষ, ভক্তদের কোনো সুবিধে করে দেন কি? হ্যাঁ, তেমন তেমন ভক্ত হলে করেন বই কি। এই তো সেদিন
মেকিরাম আগরওয়ালার বরাত ফিরিয়ে দিলেন। 3 দিনের জন্য তাকে নাকি 1914-এ নিয়ে গেলেন, ঠিক ওই লড়াইয়ের আগে। 5,000 টন লোহার কড়ি কিনে ফেলেছিলেন 6 টাকা দরে, আর তারপরেই তাকে 1 মাস 1919-এ রাখলেন। মেকিরামও বেচে দিলেন 21 টাকা দরে, আর তারপরেই আবার তাকে ফিরিয়ে আনলেন হাল আমলে। মেকিরাম এখন 15 লাখ টাকার মালিক। বিশ্বাস না হয় তো অঙ্ক কষে দেখো দেখো। এই 5 6 30 আর হাতে রইল পরমার্থ ভাই রে, আমায় এক্ষুনি নিয়ে চলো বিরিঞ্চি বাবার কাছে। হ্যাঁ, এই বাবা না পায়ে ধরে হত্যে দেবো। শোনো না, এই খরচ যা লাগে সব দেবো। ঘটি বাটি বিক্রি করব, তারপরে ধরো ওই গিন্নির হাতে পায়ে ধরে সেই 10 ভরির গোট ছড়াটা বন্ধক দেব। বাবার দয়ায় যদি হপ্তাখানেকের জন্য 1914-এ একবার ঘুরে আসতে পারি, তবে তবে তোমায় কোনোদিন ভুলবো না পরমার্থ। হ্যাঁ হ্যাঁ, 10%, বুঝলে? 10%। ভগবান, হায় রে লোহা, আহা আহা। তা পরমার্থ, এই গুরুপদবাবু কিছু গুছিয়ে নিতে পারলেন? আমি তো জানি যে তার ইহকালের নাকি কোনো চিন্তা নেই। এও শুনেছি যে বিষয় সম্পত্তি সমস্তই নাকি গুরুকে দেবেন। বলিস কি রে, এত দূর গড়িয়েছে? এই হ্যারে সত্য, তোর ননিদা, তোর বৌদি, এরা কিছু বলছেন না? আরে ননিদাকে তো জানোই, নেলা খেবা লোক, নিজের এক্সপেরিমেন্ট নিয়েই আছেন। আর বৌদি নিতান্ত ভালো মানুষ, ওদের দ্বারা কিচ্ছু হবে না। হ্যাঁ, সত্যিই ওদের দ্বারা কিছু হবে না। কিছু করতে হলে তোমাকে আমাকেই করতে হবে, আর এক্ষুনি করতে হবে, আর দেরি নয়। তবে এক্ষুনি ননির কাছে চল, ব্যাপারটা ভালো করে জেনে নিয়ে তারপর দমদমে যাওয়া যাবে। নিতাইবাবু কাগজ পেন্সিল নিয়ে লোহার হিসেব কষতে শুরু করে দিয়েছিলেন। দমদমে যাওয়ার কথা শুনে বলে উঠলেন, এই তোমরাও কি বাবার কাছে যাবে নাকি? হ্যাঁ, কিন্তু সেটা কি ভালো হবে? এই ধরো এত লোক গিয়ে আবদার করলে বাবা ভড়কে যেতে পারেন। হ্যাঁ, আর এই সত্যটা, এটা একটা ব্রাহ্ম, তাই আবার বিশ্ব বকাটে। শোনো, ওর গিয়ে লাভ নেই, বুঝলে? ওর গিয়ে লাভ নেই। কেন লাভ নেই বললেই হলো? হ্যাঁ, আমি যাব। কেন রে বাপু, তোদের অমন খাসা ব্রাহ্ম সমাজ রয়েছে, তো সেখানে গিয়ে হত্যে দে না। আমাদের ঠাকুর দেবতার ওপর নজর দিস কেন? হ্যাঁ, আমি বলি কি, আগে একদিন আমি আর পরমার্থ যাই। হ্যাঁ, তারপর না হয় একদিন নিবারণ যেও তুমি। না না, আপনার কোনো ভয় নেই, আমরা মোটেই আবদার করব না, শুধু শাস্ত্র নিয়ে একটু আলোচনা করেই চলে আসবো। সুবিধে হয় তো কাল বিকেলেই সব একসঙ্গে যাওয়া যাবে। বিরিঞ্চি বাবা যে গুরুপদবাবুর দমদমের বাগানে আছেন, সেই গুরুপদবাবুর জামাই হলো ননি, প্রফেসর ননি। কোনো কালে প্রফেসরই করেনি, তবে অনেকগুলো পাশ করেছে। কিন্তু সেজন্য নয়, ননি বাড়িতে নানান প্রকার বৈজ্ঞানিক গবেষণা করে থাকে, তাই বন্ধুরা তাকে প্রফেসর বলে ডাকে। রোজগারের চিন্তা ননির নেই, কারণ তার পৈতৃক সম্পত্তি কিছু আছে। ননি যেমন গুরুপদবাবুর জামাই, তেমনি আবার সত্যব্রতর দূরসম্পর্কের ভাই এবং নিবারণের ক্লাস ফ্রেন্ডও। নিবারণ ও সত্যব্রত যখন ননির বাড়িতে পৌঁছল, তখন রাত্রি 8টা। বাইরের ঘরে কেউ নেই। চাকর বলল বাবু এবং বৌমা ভিতরের উঠোনে আছেন। নিবারণ ও সত্য উঠোনে গিয়ে দেখল, উঠোনের একপাশে একটা উনুনের ওপর প্রকাণ্ড ডেকচিতে সবুজ রঙের কোনো পদার্থ সিদ্ধ হচ্ছে, আর ননির স্ত্রী নিরুপমা কাঠি দিয়ে সেটা ঘাঁটছে। পাশের বারান্দায় একটা হারমোনিয়াম আছে, তা থেকে একটা রবারের নল এসে ডেকচির ভিতরে প্রবেশ করেছে। পুরো ব্যাপারটা ননি মালকোঁচা মেরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দেখছে। নিবারণ এগিয়ে এসে বলল, এ কি বৌদি, এত শাকের ঘন্ট কার জন্য রাঁধছেন? শাক নয় ঘাস সেদ্ধ হচ্ছে। ওর কত রকমের খেয়াল জানেনই তো। সেদ্ধ হচ্ছে কেন? ননির বুঝি কাঁচা ঘাস আর হজম হয় না? এই 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 যে ননি। নিবারণ, ইয়ার কি নয়, দেখবে পৃথিবীতে আর অন্নাভাব থাকবে না। সকলেই তো প্রফেসর ননি বা রোমন্থক জীব নয় যে ঘাস খেয়ে বাঁচবে। আরে ও কি আর ঘাস থাকবে নাকি? প্রোটিন সিনথেসিস হচ্ছে তো। ঘাস হাইড্রোলাইজড হয়ে কার্বোহাইড্রেট হবে, তাতে দুটো অ্যামিনো গ্রুপ জুড়ে দিলেই ব্যাস, হেক্সা হাইড্রক্সি ডাই অ্যামিনো। থাক থাক, তাই হারমোনিয়ামটা কি জন্যে?
আরে বাবা, বুঝলে না, অক্সিডাইজ করবার জন্য। এই নিরু, হারমোনিয়ামটা বাজাও তো। হ্যাঁ, সেই নিরুপমা হারমোনিয়ামের বেলো চালালো, কিন্তু সুর বেরোলো না। রবারের নল দিয়ে হাওয়া এসে ডেকচির ভেতরে বকবক করতে লাগলো। নিবারণ আর থাকতে না পেরে বলল, শুধুই ভুরভুরি? আমি ভাবলাম বুঝি সঙ্গীত রস রবারের নল বয়ে এই ঘাসের সঙ্গে মিশে একটা সবুজ অমৃতের চ্যাঙর সৃষ্টি করবে। যাক, বৌদি, আমাদের বাবার খবর কি বলুন তো? ওই তো, মা চলে যাওয়ার পর থেকেই কেমন যেন হয়ে গেছেন। গণেশ মামা কোথা থেকে এক গুরু জুটিয়ে দিলেন, ব্যাস তাকে নিয়েই একেবারে তন্ময় হয়ে আছেন। বাহ্যজ্ঞান নেই বললেই হয়, কেবল গুরু 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 আর গুরু। উফ, সে কি? তারপর? তারপর আর কি, অনেক কান্নাকাটি করেছি জানেন, কোনো ফল হয়নি। শুনেছি টাকা করিও নাকি সব ওই গুরুকেই দেবেন। বুচকিটার জন্যই ভাবনা। ভেবেছিলাম তার কাছে গিয়েই থাকবো, কিন্তু শাশুড়ির অসুখ, এই বাড়ি ছেড়ে যেতে পারছি না তো তাই। আচ্ছা ননিদা, তুমি তো বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো। তা কি আর কখনো পারি সত্য ভায়া? শ্বশুর মশাই ভাববেন বেটা সম্পত্তির লোভে আমার ধর্মকর্মে ব্যাঘাত করতে এসেছে। তবে হুকুম দাও, ঠেঙিয়ে একেবারে বৃন্দাবন দেখিয়ে দিই। না না, জুলুম যদি করো তো তবে সেটা বাবার ওপরেই পড়বে। বাবাকে কষ্ট না দিয়ে যদি কিছু করতে পারো তো দেখো। বড় শক্ত কথা। আচ্ছা বৌদি, বিরিঞ্চি বাবার ব্যাপারটা পুরোটা খুলে বলুন তো। বুঝলেন তো, ব্যাপারটা না প্রায় মাসখানেক থেকে চলছে। দমদমের যে বাগান আছে ওখানেই তিনি আছেন, সঙ্গে আছে তাঁর চেলা ছোট মহারাজ কেবলানন্দ। গণেশ মামা খিদমত করছেন, বাবা তো দিন রাত সেখানেই পড়ে আছেন। জানেন, রোজ 200-300 ভক্ত গিয়ে ধর্ণা দিচ্ছে বিরিঞ্চি বাবার ওই অদ্ভুত কথাবার্তা শোনার জন্য। তাঁরা সবাই হাঁ করে বসে আছে জানেন। বাবা, এ তো চিরস্থায়ী বন্দোবস্ত। কি আর বলবো বলো সত্য ঠাকুরপো, প্রতি রবিবার রাত্রে হোম হচ্ছে। তা থেকে নাকি এক একদিন এক একজন দেবতার আবির্ভাব হচ্ছে। কোনোদিন রামচন্দ্র, কোনোদিন ব্রহ্মা, কোনোদিন যিশু, আবার কোনোদিন শ্রী চৈতন্য। তবে যাকে তাকে আবার হোম ঘরে ঢুকতে দেওয়া হয় না। যারা খুব বেশি ভক্ত তারাই যেতে পারে। ওই তো যেদিন ব্রহ্মা বেরোলো সেদিন তো আমি ছিলুম। কিরকম দেখলেন? আরে আমি কি চাই ভালো করে দেখেছি নাকি? অন্ধকার ঘরে হোমকুণ্ডুর পিছনে আবছায়ার মতো প্রকাণ্ড মূর্তি, 4টে মুন্ডু, লম্বা লম্বা দাড়ি। আমার তো দেখেই দাঁতে দাঁত লেগে ফিট হলো। গণেশ মামা উনি তো আমাকে টেনে ঘর থেকে বের করে দিলেন। বাবা, বুচকির বরং সাহস আছে, প্রায়ই দেখছে কি না কাল নাকি মহাদেব বার হবেন। কাল একবার আমরা বিরিঞ্চি বাবার চরণ দর্শন করে আসি। যদি তার দয়া হয় তাহলে কপালে হয়তো মহাদেব দর্শনও হবে। নিবারণ বাবু, আপনি বরং গণেশ মামাকে বশ করুন। তিনি হুকুম না দিলে কিন্তু হোম ঘরে ঢুকতে পাবেন না। সে আমি করে নেব, কিন্তু সতে তোকে নিয়ে যেতে না সাহস হয় না। তোর মুখ বড় আলগা, তুই হেসে ফেলবি। কখনো নয়, তুমি দেখিয়ে নিও। হাসে কোন ও কি জিব্বার করলি যে? বেগ ইউর পার্ডন বৌদি, খুব জোর সামলে নিয়েছি। হ্যাঁ, পিসির কাছে বলে ফেললে রক্ষে থাকতো না। তবে আজকে আমরা চলি। হ্যাঁ, এই ভালো কথা। ননি, এমন কিছু বলতে পারো যাতে খুব ধোঁয়া হয়? কিরকম ধোঁয়া? যদি লাল ধোঁয়া চাও তবে নাইট্রিক অ্যাসিড অ্যান্ড তামা। যদি বেগুনি চাও তবে আয়োডিন ভেপার। যদি সবুজ চাও তবে উফ, আরে না না, প্লেন ধোঁয়া চাই, একদম প্লেন ধোঁয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ট্রাই নাইট্রোডাই মিথাইল। আবার আরম্ভ করলো। বৌদি, এটাকে নিয়ে আপনার চলে কি করে? মামা বাড়িতে দেখেছি গোয়াল ঘরে ভিজে খড় জ্বাললে খুব ধোঁয়া হয়। ইউরেকা! বৌদি, আপনি নোবেল প্রাইজ পাবেন। এই নোনেটার দ্বারা কিচ্ছু হবে না। ধোঁয়া দিয়ে কি করবেন নিবারণ বাবু? এই ছুঁচোর উপদ্রব হয়েছে, দেখি তাড়াতে পারি কিনা। আজকে চলি। হ্যাঁ, এই সত্য, চল। গুরুপদবাবুর দমদমের বাগানবাড়ি তাঁর স্ত্রী থাকাকালীন বেশ সাজানো গোছানো ছিল, কিন্তু স্ত্রী মারা যাবার পর থেকে সে বাড়ির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছিল। তবে বিরিঞ্চি বাবা এসে থাকবেন ঠিক হওয়ার পর বাড়িটি মেরামত করানো হয়েছে এবং জঙ্গলও কিছু কিছু সাফ হয়েছে। তবে আগের সেই শ্রী ফিরে আসেনি। গুরুপদবাবু সংসারের কোনো খবর রাখেন না,
তাঁর শ্যালক গণেশই এখন সপরিবারে আধিপত্য করছেন সেই বাড়িতে। বিকেল 5টার সময় নিবারণ, সত্যব্রত, পরমার্থ এবং নিতাইবাবু এসে পৌঁছল সেই বাগান বাড়িতে। বাড়ির নিচে একটি বড় ঘরে শতরঞ্চি বিছিয়ে ভক্তদের বসবার ব্যবস্থা করা হয়েছে। তার একপাশে একটি তক্তপোষে গদি এবং বাঘের ছাপ মারা চাদরের ওপর বিরিঞ্চি বাবার আসন। পাশের ঘরে মহিলা ভক্তদের বসার জায়গা। বাবাজি এখনো তার সাধন কক্ষ থেকে নামেননি। ভক্তের দল উদ্গ্রীব হয়ে বসে আছে এবং মৃদুস্বরে বাবার মহিমার কথা বলে চলেছে। अरे बाबा ने डायनासोर से भी लड़ा था। हिडिंबा जी जब भीमचंद्र के साथ शादी रचाई थी तब बाबा जी ने उसी डायनासोर को तोहफे में दिया था। Yes, yes. His disciple Kebalananda was an alien in his past life. নিবারণ দেখল একটি সাহেবী পোশাক পরা প্রৌঢ় ব্যক্তি অনেক কষ্ট করে পা মুড়ে বসে আছেন এবং অধীর হয়ে মাঝে মাঝে তাঁর কামানো গোঁফে পাক দিচ্ছেন। ইনি মিস্টার ও কে সেন, বার অ্যাট ল। সম্প্রতি কয়লার খনিতে অনেক টাকা লোকসান করে ধর্মকর্মে মন দিয়েছেন। পরমার্থ ও নিতাইবাবুকে ঘরে বসিয়ে নিবারণ ও সত্যব্রত বাইরে এলো এবং বাগানের চারিদিকে ঘুরে টুরে শেষে ফটকের কাছে এলো। ফটকের পাশেই এক সারি টালি দিয়ে ছাওয়া ঘর, তার মধ্যে একটা আস্তাবল, আর বাকি ঘরগুলো কোচম্যান, দারোয়ান, মালি এদের সব থাকার জায়গা। আস্তাবলের সামনে মৌলভী বছিরুদ্দি একটা ভাঙা বেঞ্চে বসে কোচম্যান ঝুঁটি মিয়া এবং দারোয়ান ফেকু পাঁড়ের সঙ্গে গল্প করছেন। সামনের মাঠে একটা পেটমোটা বেড়াল মুখ বেঁকিয়ে ঘাস খেয়ে যাচ্ছে। রোজ বিরিঞ্চি বাবার ফেলে দেওয়া মাছের মুড়ো খেয়ে খেয়ে তার বদহজম হচ্ছে। চোখ বুলিয়ে সব কিছু এক নজরে দেখে নিয়ে সত্যব্রত মৌলভী সাহেবের সামনে এসে বলল, আদাব মৌলভী সাহেব, মেজাজ তো দিব্যি শরীফ। হ্যাঁ, প্রণাম पाणी जी। प्रणाम जी। कोचमैन जी अच्छा है तो? हाँ जी, सब ठीक है। ये जनाब कौन আছেন? আচ্ছা, উঁকে চেনেন না বুঝি? হ্যাঁ, আরে ইনি নিবারণ বাবু, জামাইবাবু দোস্ত। পুজোর জন্য কিছু ভেট এনেছেন। কিছু মনে করবেন না মৌলভী সাহেব, আপনার 10 টাকা, পাঁড়িজি আর কোচম্যানজির 5 করে, আর সহিস ও মালির এদের আরো 5। বহুত আদাব বাবু মশাই, আল্লাহর মা কালী আপনারে ভালা রাখুন। তা মৌলভী সাহেব খবর কি? আর বাবু মশাই খবর ভালো না। মা ঠাকুরন বেহস্ত পাওয়াইস তক মোদের বাবু সাহেবের জানডা কলেজায় নেই। অত করে বললাম হুজুর অমন পাসারডা নষ্ট করবেন না, তা কে শোনে কার কথা? সব খোদার মর্জি। ও বাবাজিটাই যত নষ্টের গোড়া। বিরিঞ্চি বাবা বাবাজি থোড়াই আছেন, তিনি मछली भी খান, বকরির গোস্ত भी খান। दोनों सांझ चा बिस्कुट ना হলে তার চলে না। এ সব বাঙালি বাবাজি বিলকুল জুয়া চোর। বলো কি হে পাঁড়েজি? হ্যাঁ বাবু, আর ছোট মহারাজ যিনি আছেন তিনি তো একটা বিচ্ছু। ফেকু পাড়েকে পর্যন্ত কামড়াতে সাহস দেখিয়েছে, ভাবতে পারেন? তিনি জানেন না যে ये फेंकू पाड़े भी म्यूटिनी में तलवार खिलाया था। মিউনিটির সময় তুমি জন্মেছিলে পাঁড়েজি? ও ছড়িয়ে বাবুজি, একবার যদি হুকুম দেন তো লাঠির চোটে বাবাজিদের হাড্ডি মেরে চুর চুর করে দিতে পারি। আমাকে কম অপমান তো আর সহ্য করতে হয়নি, কিন্তু আমার শরীরে ভি মোগলাই খুন আছে। আমি খানদানি আছি। মামা বাবু আমার ওপর হম্বি তম্বি করবে আর আমি সেটা বরদাস্ত করব? কিছুতেই না। আমার আসলি বাসা তুর্কে, বগদাদে। মনিব যদি হুকুম দেন তাহলে 2 বাবাজি মামা বাবুকে একেবারে জাহান্নামে পৌঁছে দিতে পারি। দেখুন মৌলভী সাহেব, আমরা বাবাজি দুটোকে তাড়াবই তাড়াবো, যদি সুবিধে হয় আজই। সত্যি বলছেন? হ্যাঁ, কিন্তু একলা পেরে উঠবো না। আপনাকে আর দারোয়ানজিকে আমাদের সঙ্গে থাকতে হবে। মারপিট হবে, মারপিট? আরে না না, তোমাদের কোনো ভয় নেই, শুধু একটু চিল্লাচিল্লি করতে হবে। কি পারবে তো? জরুর, আলবাত, জান কবুল। কিন্তু মনিব যদি গোসা হন? মনিবের চটবার কোনো কারণই থাকবে না। একটু পরে এসে কি করতে হবে তা সব বলে দেবো, ঠিক আছে? এখন যাই, বাবাজিকে দর্শন করে আসি।
নিবারণ ও সত্যব্রত বিরিঞ্চি বাবার দরবারের দিকে চলল। পথে গণেশ মামার সঙ্গে দেখা। তিনি ব্যস্ত হয়ে হোমের আয়োজন করতে যাচ্ছেন। নিবারণ ও সত্যব্রতকে দেখেই দাঁড়িয়ে পড়লেন। এই যে তোমরা সব এসেছো দেখছি, বেশ বেশ। তারপর বাড়ির সব নিবারণ, তোমার বাবা বেশ, আর তোমার মা এখন একটু, তোমার ছোট বোনটি, এই সত্য সত্য তোমার পিসিমশাই পিসিমা সকলে, আমার বাড়ির সবাই, সত্যব্রতেরও বাড়ির সবাই। সবই আপনার আশীর্বাদের ফল। তোমাদের ভাবনায় ঘুমই হচ্ছিল না, এখন একটু নিশ্চিন্ত হলাম। মামা, আপনার ছোট জামাইটির চাকরি হয়েছে? হ্যাঁ? যদি না হয়ে থাকে তবে ছুটির পরেই আমাদের অফিসে একবার পাঠাবেন, একটা ভ্যাকেন্সি আছে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমরা হলে আমার নিজের লোক, তোমরা চেষ্টা না করলে কি কিছু হয়? অফিস খুললে এসে তোমার সঙ্গে দেখা করবে। মামা বাবু, একটা নিবেদন আছে। হ্যাঁ, কি? দেব দর্শন করিয়ে দিতে হবে। তা যাও না বাবার কাছে, সকলেই তো গেছে। তা না হয় দেখবো, কিন্তু আসল দেবতা দেখতে চাই। হোম ঘরে ওখানে। বাপরে, সে কি হয়? কত সাধ্য সাধনা করে তবে অধিকার জন্মায়। আর আমাদের সত্য তো যাকে বলে একবারে ব্রহ্মজ্ঞানী, কিন্তু ওর ব্রহ্মজ্ঞান এখনো হয়নি। সত্য হচ্ছে ওই দৈত্যকুলে প্রহ্লাদ ওই হিন্দুয়ানিটা ঠিক বজায় রেখেছে। ও গীতা ওরায়, থিয়েটার দেখে, সত্যনারায়ণের সিন্নি, মদনমোহনের খিচুড়ি ভোগ, কালীঘাটের কালিয়া সমস্তটা খায়। আর বলতে নেই, আপনি হলেন নেহাত গুরুজন, নইলে ওর 2-4টে বোলচাল শুনলে বুঝতেন যে ও বড় বড় হিন্দুর কান কাটতে পারে। যাই করুক, জাত গেলে তো আর ফিরে আসে না। তুমিও তো শুনতে পাই অখাদ্য খাও। সে তো সবাই খায়, গুরুপদবাবুও ঢের খেয়েছেন। তাহলে আমার দেবদর্শন হবে না, নিতান্তই নিরাশ করবেন। বেশ, তবে চললাম। চল রে সত্য, চল। প্রণাম মামাবাবু। হ্যাঁ, একটা কথা আমি বলি কি, আপনার জামাই এখন মাস 4-5 ওই টাইপরাইটিং শিখুক। একেবারে আনাড়ি, তাকে ঢুকিয়ে দিয়ে আমি সাহেবের কাছে অপদস্থ হব। নেক্সট ভ্যাকেন্সিতে বরং চেষ্টা করা যাবে। আরে না 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 না, চাকরি একবার ফসকে গেলে কি আর সহজে মেলে? না সত্য না, লক্ষ্মী বাবা আমার, চাকরিটা করে দিতেই হবে। হ্যাঁ, তা কি যেন বলছিলে তুমি? তুমি এখন ওই গীতা টিতা পড়ে থাকো, তাই তো? বাহ, চমৎকার, খুব ভালো, খুব ভালো। তা যাও না একবার হোম ঘরে, দুজনেই যাও, কেমন? মাথায় একটু ওই গঙ্গা জল ছিটিয়ে যেও, তাহলেই আর কোনো দোষ থাকবে না। আচ্ছা, বলছি, তাহলে জামাইয়ের কথাটা ভুলো না কিন্তু। মামা বাবু, তাহলে আমরা ওদিকেই যাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এসো বাবা, এসো, আমি একটু ওদিকটাই বড়ই আসি। গণেশ মামা অন্যদিকে চলে গেল। নিবারণ আর সত্য চাপা গলায় কথা বলতে শুরু করলো। কি বুঝলে সত্য? এখনো পর্যন্ত বেশ আশাজনকই মনে হচ্ছে। শেষ রক্ষা হলেই হয়। আচ্ছা, এই অমূল্য, হাবলা এরা সব এসেছে? হ্যাঁ, তারা দরবারে রয়েছে, ঠিক সময় হাজির হবে। আচ্ছা নিবারণদা, মামাবাবুর কাছে কিছু বখরা আছে নাকি? ভগবান জানেন। গুরুপদবাবু যতদিন সংসারে নির্লিপ্ত থাকবেন, মামাবাবুর ততদিনই সুবিধে। এখন চলো ওপরে, বাবাজির নামার সময় হয়েছে। নিবারণ আর সত্য ঘরে ঢুকে দেখল বিরিঞ্চি বাবা সভায় জাঁকিয়ে বসেছেন। তাঁর চেহারা বেশ লম্বা চওড়া, গায়ের রং ফর্সা, মুখটি কামানো। হৃষ্টপুষ্ট গালের আড়াল থেকে দুটো উজ্জ্বল চোখ উঁকি দিচ্ছে। 2 পয়সা দামের সিঙাড়ার মতো মস্ত বড় নাক আর হালকা হাসি লেগে থাকা চওড়া ঠোঁট। তার নিচে ভাঁজে ভাঁজে চিবুক নেমে এসেছে। বাবাজিগিরি করার মতো উপযুক্ত চেহারা বটে। গায়ে গেরুয়া রঙের আলখাল্লা
আর মাথায় ওই একই রঙের কান ঢাকা টুপি। বয়স ঠিক 5000 বলে মনে হয় না, বড়জোর 50 কি 55। বাবার বেদির নিচে ডান দিকে ছোট মহারাজ কেবলানন্দ বসে আছেন। এর বয়স কত শতাব্দী ভক্তরা তা এখনো ঠিক করতে পারেননি, তবে দেখে বেশ জোয়ান বলেই মনে হয়। ইনিও গুরুর মতোই পোশাক পরেছেন, তবে কাপড়টা একটু সস্তা দরের। বেদির নিচে বাঁ দিকে গুরুপদবাবু বেদিতে মাথা ঠেকিয়ে আধশোয়া অবস্থায় আছেন। তিনি জেগে আছেন নাকি ঘুমিয়ে তা বোঝবার উপায় নেই। পাশের ঘরে মহিলাদের প্রথম সারিতে একটি 17-18 বছরের মেয়ে লাল শাড়ির ওপর চুল এলিয়ে বসে আছে এবং মাঝে মাঝে গুরুপদবাবুর দিকে করুণ চোখে তাকাচ্ছে। সে বুচকি, গুরুপদবাবুর ছোট মেয়ে। ভক্তদের অনেকে উপুড় হয়ে শুয়ে হাত জোড় করে সামনের দিকে বাড়িয়ে লম্বা হয়ে পড়ে আছেন। বাকি সবাই হাত জোড় করে পা ঢেকে বাবার অমৃত সমান কথা শোনার জন্য ব্যাকুল হয়ে বসে আছেন। সত্য ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে ভক্তদের মাঝে বসে পড়ল। নিবারণ ছোট মহারাজের বাধা অগ্রাহ্য করে একেবারে বিরিঞ্চি বাবার পা জড়িয়ে ধরল। বাবা, চেনা চেনা মনে হচ্ছে যেন। বাবা, অধমের নাম নিবারণ চন্দ্র। নিবারণ? ও, এখন বুঝি তোমার ওই নাম। কোথায় যেন দেখেছি তোমায়, কোথায় যেন দেখেছি। নেপালে? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে? আমায়? হ্যাঁ, তোমার মনে থাকবার কথা নয়। জগৎ শেঠের কুঠিতে তার মায়ের শ্রাদ্ধের দিন অনেক লোক এসেছিল। রাজা কৃষ্ণচন্দ্র, রায় রায়ন জানকী প্রসাদ, নবাবের সিপাই সালার খান, খানান মোহাম্মদ জাং, সুতানুটির আমির চাঁদ, হিস্ট্রিতে যাকে বলে উমি চাঁদ। তুমি শেঠজির খাজাঞ্চি ছিলে, তোমার নাম ছিল মতিরাম। শেঠজি খুব খাইয়েছিল, কেবল সুতানুটির বাবুদের পাতে মন্ডা কম পড়েছিল, তাই তারা গালাগাল দিতে দিতে চলে যায়। তা বাবা মতিরাম, নিবারণ চন্দ্র, তুমি ধৈর্যটি মন্ত্রটা জপ করতে শেখো, তোমার সুবিধে হবে। আগে আগে হ্যাঁ বাবা। রোজ সকালে উঠেই 108 বার বলবে ধৈর্যটি 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 ধৈর্যটি, খুব তাড়াতাড়ি। আগে বাবা। আচ্ছা, এখন গিয়ে বসো, যাও। আগে বাবা। ধৈর্যটি 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 ধৈর্যটি। নিবারণ বাবার পায়ের ধুলো নিয়ে তা 4 বার ভান করে ভক্তদের মধ্যে গিয়ে বসল। নিতাইবাবু চুপি চুপি পরমার্থকে বললেন, ব্যাপারটা দেখলে? এই নিবারণটা আসা মাত্র বাবার নজরে পড়ে গেল। হ্যাঁ, আর আমি বেটা 1.5 ঘন্টা ধরে হাঁ করে বসে আছি। হ্যাঁ, একেই বলে বরাত। সেই তা ট্রাই নেবেন নাকি? হ্যাঁ, এইবার একবার উঠে গিয়ে না পা জড়িয়ে ধরবো, যা থাকে কপালে। বেশ, তো একটু অপেক্ষা করে যান। যারা বাবাজির সামনে সাষ্টাঙ্গে পড়েছিলেন তাদের মধ্যে একজন মোটা সোটা চেহারার বৃদ্ধ ছিলেন। তিনি পরেছিলেন মিহি জড়িপাড় ধুতি, গিলে করা আদ্যির পাঞ্জাবি, আর তাঁর গলায় সোনার সরু চেন। ইনি বিখ্যাত মুৎসুদ্দি গোবর্ধন মল্লিক। সম্প্রতি 3য় পক্ষ ঘরে এনেছেন তিনি। নিবারণ সরে যেতেই গোবর্ধনবাবু এবার ধীরে ধীরে উঠে হাত জোড় করে বললেন, বাবা, বাবা, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ, এর কোনটা ভালো? ঠিক ওই কথা আমায় তুলসীদাস জিজ্ঞাসা করেছিল। আমরা খাবার খাই তো, কিন্তু কেন খাই? খিদে পায় বলেই তো। কি খাই? ভাত, তরকারি, ফলমূল, মাছ, মাংস। হ্যাঁ, খেলে কি হয়? খিদে থাকে না। খিদে একটা প্রবৃত্তি। খিদে হলো একটা প্রবৃত্তি। খেলে তার নিবৃত্তি ঘটে। অতএব ভোগের মূল হচ্ছে প্রবৃত্তি, আর ভোগের ফল হচ্ছে নিবৃত্তি।
তুলসী ছিল সন্ন্যাসী। আমি বললাম, বাপু, ভোগ না হলে তোমার নিবৃত্তি হবে না। তার রামায়ণ লেখা শেষ হলে তাকে রাজা মানসিংহ করে দিলাম। অনেক বিষয় সম্পত্তি করেছিল, কিন্তু কিছুই রইল না। তার ছেলে জগৎ সিংহ বাঙালির মেয়ে বিয়ে করে সমস্ত উড়িয়ে দিলে। বঙ্কিম তার বইতে সে কথা লেখেনি। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বঙ্কিমচন্দ্রা। ইয়েস। নিতাইবাবু আর থাকতে পারলেন না। গলবস্ত্র হয়ে বাবাজির সামনে ছুটে গিয়ে বললেন, দয়া করো প্রভু, দয়া করো, দয়া করো। কি চাই তোমার? 1914। 1914? সে কি? সত্যব্রতর একটা রোগ আছে। সে নিজে বেশ গম্ভীর হয়ে ঠাট্টা করতে পারে, কিন্তু অন্যের মুখে অদ্ভুত কথা শুনলে সে আর হাসি চাপতে পারে না। হাসি কমানোর জন্য সত্য একটা টোটকা ব্যবহার করে থাকে। বড়দের সামনে হাসির কারণ উপস্থিত হলে সে কোনো ভয়াবহ অবস্থার কথা কল্পনা করে, তবে সব সময় তাতে উপকার হয় না। আপাতত আজ সত্যব্রত কল্পনা করতে লাগলো কাঠের মিস্ত্রি তার পিঠের ওপর রাঁধা চালাচ্ছে, চোকলা চোকলা চামড়া উঠে যাচ্ছে। ওহ, সে কি অসহ্য যন্ত্রণা! 7টি দিনের জন্য আমায় লড়াইয়ের আগে নিয়ে যান বাবা। হ্যাঁ, এই সস্তায় কিছু লোহা কিনবো। দোহাই বাবা, দোহাই। লোহা? কি করা হয় তোমার? আগে ভলচার ব্রাদার্সের অফিসের লেজার কিপার। কুললে 150 টাকা মাইনে। সংসার চলে না বাবা, সংসার চলে না। ষড়ৈশ্বর্য সস্তায় হয় না বাপু, হয় না। কঠোর সাধনা চাই। মূলাধার চক্রে ঠেলা দিয়ে কুলকুণ্ডলিনীকে আজ্ঞা চক্রে আনতে হবে, তারপর তাকে সহস্রার পদ্মে তুলতে হবে। সহস্রারই হচ্ছেন সূর্য। এই সূর্যকে পিছু হটতে হবে, সূর্যকে পিছু হটতে হবে। সূর্য বিজ্ঞান আরম্ভ না হলে কালস্তম্ভ করা যায় না, যায় না, যায় না। আগে তাহলে উপায় স্যার? ইয়ে বাবা, তাতে বিস্তর খরচ, বিস্তর খরচ। ও তোমার কম্য নয়। তুমি আপাতত কিছুদিন মার্তণ্ড মন্ত্র জপ করো। ঠিক দুপুরবেলা যখন ঘড়িতে ঢং করে 12টা বাজবে, ছাদে উঠে সূর্যের দিকে চেয়ে 108 বার বলবে, মার্তণ্ড 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 মার্তণ্ড। খুব তাড়াতাড়ি, কিন্তু খবরদার চোখের পাতা না নড়ে, জিভ জড়িয়ে না যায়, তাহলেই মরবে। যাও, গিয়ে বসো। আগে বাবা, মার্তণ্ড মার্তণ্ড মার্তণ্ড। নিতাইবাবু বিরস বদনে নিজের জায়গায় ফিরে এসে বসে পড়লেন। বিরিঞ্চি বাবা বলে চললেন, ধন দৌলত সকলেই চায়, ধন দৌলত সকলেই চায়, কিন্তু উপযুক্ত পাত্রে পড়া চাই। এই নিয়েই তো যিশুর সঙ্গে আমার ঝগড়া। যিশু বলতো, ধনীর কখনো স্বর্গরাজ্য লাভ হবে না। আমি বলতাম, তা কেন? অর্থের সদ্ব্যবহার করলেই হবে, অর্থের সদ্ব্যবহার করলেই হবে। আহ আহ, বেচারা বেচারা বেঘরে প্রাণটা খোয়ালে। এক্সকিউজ মি প্রভু, আপনি কি জিসাস ক্রাইস্টকে জানতেন? হ্যাঁ, যিশু তো সেদিনকার ছোকরা। গড, বরন্দা, আমার কানের ভেতর যেন গঙ্গা ফড়িং আর নাকের ভেতর যেন গুবরে পোকা নাচানাচি ঘোরাঘুরি করছে। চুপ করে বসো আর একটু। নিবারণ বাবু, আপনার কি মনে হয় বাবা গৌতম বুদ্ধকেও চিনতেন? নিশ্চয়ই। গৌতম বুদ্ধ কোন ছাড়? মনু পরাশরের সঙ্গে প্রভু এক ছিলিমে গাঁজা খেতেন। সবার সঙ্গে ওর আলাপ ছিল। ভগীরথ, টুটেনখামেন, নেবুচার নাজার, হামুরাব্বি, নিওলিথিক ম্যান, পিথেকান্থ্রোপস ইরেক্টাস, মাই মিসিং লিঙ্ক, সবাই। মাই গড! সত্যের পেটের মধ্যে হাসি পাক খেতে থাকলো। আর সে হাসি চাপার জন্য এবার সে ভাবতে লাগলো তার পিছনে 7-7টা বাঘ তাড়া করছে।
সামনে 3টে ভাল্লুক থাবা তুলে দাঁড়িয়ে আছে। এদিকে বিরিঞ্চি বাবা তখন সারি সারি ভক্তদের উদ্দেশ্যে বলে চলেছেন, একবার মহাপ্রলয়ের পর বৈবস্বত আমায় বললে নীল লোহিত কল্পে কি না, শ্বেত বরাহ কল্প তখন সবে শুরু হয়েছে। বৈবস্বত বললে মানুষ তো সৃষ্টি করলু, কিন্তু বেটারা দাঁড়াবে কোথায়, খাবে কি, চারিদিকে জল থই থই করছে। আমি বললাম, ভয় কি বিবু, আমি আছি। সূর্য বিজ্ঞান আমার মুঠোর মধ্যে। সূর্যের তেজ বাড়িয়ে দিলুম, অমনি চোঁ করে সব জল শুকিয়ে গেল। বসুন্ধরা ধনধান্যে ভরে উঠল। চন্দ্র সূর্য চালাবার ভার আমার ওপরেই কিনা। ও মাই গড! সত্য ততক্ষণে হাসি চাপার ফন্দি হিসেবে নিজের নানান বিপদ কল্পনা করতে করতে নিজেকে শেষ পর্যন্ত মেরেই ফেলেছে। কিন্তু পাঞ্জাব মেলের সঙ্গে দার্জিলিং রেলের কলিশন, রক্তারক্তি কাণ্ড কল্পনা করেও পিসিমার কোনো মারাত্মক কিছু কল্পনাতেও আনতে পারল না। ফল যা হবার তাই হল। পঞ্জীভূত হাসি সত্যব্রতের চোখ নাক মুখ ফাটিয়ে বেরোবার উপক্রম হলো। সে তখন নিরুপায় হয়ে বিপুল চেষ্টায় হাসিকে কান্নায় পরিবর্তিত করে 2 হাতে মুখ ঢেকে ভেউ ভেউ করে কেঁদে উঠল। কি হয়েছে, কি হয়েছে? আহা, ওকে আসতে দাও আমার কাছে, আসতে দাও। উদ্ধার করো বাবা, মানব জন্মে ঘেন্না ধরে গেছে। আমায় হরিণ করে সেই ত্রেতা যুগে কর্ণমুনির আশ্রমে ছেড়ে দাও বাবা। অর্থ চাই না, মান চাই না, স্বর্গ চাই না, শুধু 4টে কচি ঘাস, শকুন্তলার নিজের হাতে ছেঁড়া আর 1 জোড়া শিং দিও প্রভু, দুষ্মন্ত্রটাকে যাতে গুটিয়ে দিতে পারি। নিবারণ পরিস্থিতি সামাল দিতে ঝট করে বলে উঠল, ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে বাবা, ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। বিস্তর শোক পেয়েছে কিনা। ঘড়িতে 7টা বাজল। প্রতিদিনের মতো এই সময় বিরিঞ্চি বাবা হঠাৎ তুরীয় অবস্থাপ্রাপ্ত হলেন। তিনি চোখ বন্ধ করে কাঠ হয়ে বসে রইলেন। কেবল তার ঠোঁট দুটো একটু নড়তে লাগলো। মামাবাবু, চেলা মহারাজ এবং 2জন ভক্ত বাবার শ্রীবপু চ্যাংদোলা করে সাধন কক্ষে নিয়ে গেলেন। সভা আজকের মতো ভঙ্গ হলো। ভক্তরা একে একে চলে যেতে লাগলেন। নিতাইবাবু পরমার্থকে বললেন, বিশেষ সঙ্গে খোঁজ নেই, কুলোপানা চক্কর। দূর দূর, এরকম বাবাজি আমার পোষাবে না। ক্ষমতা যদি থাকে তবে 2-4টে নমুনা দেখা না বাপু, তা নয় তো সত্য যুগে কি করেছিলেন তার ব্যাখ্যান। এই চলো চলো পরমার্থ, চলো তো, এখানে থেকে কাজ নেই। 7:20 একটা ট্রেন আছে, এখনো পাওয়া যাবে, চলো। আর ওই নিবারণার সত্য থাক, ওরা ওদের মতো ফিরুক। ভাই পরমার্থ, কাল না হয় ওই তোমার ওই মির্চাই বাবার কাছে একবার নিয়ে চলো আমায়। ওই যে দেখুন সত্য আসছে। আরে নিতাইবাবু দাঁড়ান, আগে বুঁচকিকে খুঁজে বের করি। ওই তো বুঁচকি, একটু চা খাওয়াতে পারো? নিবারণ দাও আসবে এখনই। ওহ, গলাটা বড্ড চিড়ে গেছে। তা চিরবে না, যা চেঁচাচ্ছিলেন। জল চড়িয়ে দিচ্ছি, বসুন একটু। আচ্ছা, আমার বাবার সামনে কি কাণ্ডটা করলেন বলুন তো? এই চা একটু বাড়াবাড়ি করে ফেলেছি না, ভারী অন্যায় হয়ে গেছে, আর কখনো অমন হবে না। সত্য? হ্যাঁ নিবারণ দা। 9টার সময় মনে রাখিস। রাত 9টা। হোম আরম্ভ হয়েছে। ভক্তের দল আগেই বিদায় নিয়েছে। হোম ঘরে আছেন কেবল বিরিঞ্চি বাবা, গুরুপদবাবু, বুঁচকি, মামাবাবু, নিবারণ, সত্যব্রত এবং গোবর্ধন বাবু। এই গোবর্ধন বাবু একজন বিশিষ্ট ভক্ত। বাবার জন্য একটা 3তলা আশ্রম তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। হোমঘরটি ছোট, দরজা জানলা প্রায় সবই বন্ধ। ভেতরে ঢোকার পথটি মামাবাবু আগলে দাঁড়িয়ে আছেন। ছোট মহারাজ অর্থাৎ কেবলানন্দ বাবার রাতের খাবার চড়ু তৈরি করতে অন্য জায়গায় ব্যস্ত আছেন। ঘরে একটি মাত্র ঘিয়ের প্রদীপ মিটমিট করছে। বিরিঞ্চি বাবা যোগাসনে ধ্যানমগ্ন, সামনে হোমকুণ্ড, পিছনে গুরুপদবাবু ও বুঁচকি বসে।
তাঁদের এক পাশে নিবারণ ও সত্যব্রত, আরেক পাশে গোবর্ধন বাবু বসে আছেন। অনেকক্ষণ ধ্যানস্থ থেকে বিরিঞ্চি বাবা কোষা থেকে জল নিয়ে চারিদিকে ছিটিয়ে দিলেন। ঘিয়ের প্রদীপ নিভে গেল। কয়েকটা পোড়া কাঠ আধ জ্বলে নিভু নিভু হয়ে লাল হয়ে আছে। বিরিঞ্চি বাবা তখন মুখের ওপর হাত কাঁপিয়ে ভীষণ জোরে গাল বাদ্য আরম্ভ করলেন। সেই গম্ভীর বুবু 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 আওয়াজে ছোট্ট ঘরটা কাঁপতে লাগলো। সত্যব্রত মুচকির কানে কানে জিজ্ঞাসা করল, মুচকি ভয় করছে? না। হঠাৎ হোমকুণ্ড থেকে নীল রঙের আগুনের শিখা বেরোলো, আর সেই ক্ষীণ অস্পষ্ট আলোয় সবাই দেখল মহাদেবী তো বটে। হোমকুণ্ডের পিছনে বাঘের ছাল, হাড়মালা বিভূষিত পিনাক ডমরুপানি ধবলকান্তি দস্তুর মতো মহাদেব। গুরুপদবাবু নির্বাক নিশ্চল। গোবর্ধন মল্লিক তার কারবার ও তৃতীয় পক্ষ সংক্রান্ত অভাব অভিযোগ করুণ স্বরে দেবাদিদেবকে জানাতে লাগলেন। গণেশ মামা শিব স্তোত্র আবৃত্তি করতে লাগলেন, যেটা তার ছোট মেয়ে মহাকালী পাঠশালায় শিখেছে। নিবেদায়ামি চান্তনং তং গতি পরমেশ্বর। নিবারণ ফিসফিস করে সত্যব্রতকে বলল। এইবার সত্যব্রত চিৎকার করে উঠল, বম বাবা মহাদেব, বাবা মহাদেব। একটু পরেই বাইরে হঠাৎ শোরগোল উঠল। তারপর কে একজন চিৎকার করে বলল, আগুন লেগেছে। বিরিঞ্চি বাবার গালবাদ্য থেমে গেল। তিনি চঞ্চল হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। মামাবাবুও ব্যস্ত হয়ে তাড়াতাড়ি হোমঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। এমন সময় বাইরে থেকে অনেকে মিলে চেঁচাতে লাগলো। ঘন ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে ঘরে ঢুকতে লাগলো। বিরিঞ্চি বাবা এক লাফে ঘরের বাইরে বেরোলেন। গোবর্ধন বাবু চিৎকার করতে করতে বাবার পিছন পিছন ছুটে বেরোলেন। গুরুপদবাবু তখনও আগুনের সামনে হাত জোড় করে বসে আছেন দেখে তার মেয়ে মুচকি বাবার হাত ধরে তাকে ওঠানোর চেষ্টা করলো। বাবা ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো ওঠো। নিবারণ বলল, এখন যাবেন না, একটু বসুন, কোনো ভয় নেই। মহাদেবের টনক নড়ল। তিনি উসখুস করতে লাগলেন। নিবারণ একটা আলো জ্বালল। মহাদেব পিছনের দরজা দিয়ে পালাতে চেষ্টা করলেন। অমনি সত্যব্রত মহাদেবকে জাপটে ধরল। আরে অত ব্যস্ত কেন? অত ব্যস্ত কেন? একটু আলাপ পরিচয় হোক, তারপর কেবল রাম কতদিন থেকে দেবতাগিরি করা হচ্ছে। বাইরে থেকে দু চারজন লোক ইতিমধ্যে হোম ঘরে এসে ঢুকলো। ফেকু পাড়ের জিম্মায় কেবলানন্দকে দিয়ে নিবারণ ও সত্যব্রত বিস্ময় বিমূঢ় গুরুপদবাবু ও মুচকিকে বাইরে এনে তাদের আশ্বস্ত করল যে বাড়িতে আগুন লাগেনি। পাশের ঘরে খানিকটা ভিজে খড় কে যেন জ্বালিয়ে দিয়েছিল। তাই দেখেই দারোয়ান, মৌলভী সাহেব, কোচম্যান এবং অমূল্য হাবলা প্রভৃতি সত্যব্রতর অনুচররা মিথ্যে হল্লা করেছে। এসব দেখে বিরিঞ্চি বাবা কিন্তু ভাঙেন, কিন্তু মচকান না। বললেন, কেমন গুরুপদ, এখন আশা মিটল তো? যে নাস্তিক তার দিব্য দৃষ্টি হবে কেন? তাই তোমার কপালে দেবতা দেখা দিয়েও দিলেন না, শেষটায় মানুষের মূর্তি ধরে বিদ্রুপ করলেন। বিদ্রুপ বলে বিদ্রুপ, মহাদেব পচে গিয়ে বেরোলো ক্যাবলা। বিরিঞ্চি বাবা হয়ে গেলেন জোচ্চোর। বেটা, আমাদের সঙ্গে চালাকি। গোবর্ধন মল্লিক 5টা হাউসের মুচ্ছুদি, বড় বড় ইংরেজ চড়িয়ে খায়, তাকে তুমি ঠকাবে? মারো শালাকে 2 থাবড়া। না 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 না, যেতে দাও যেতে দাও। সত্য, এদের স্টেশনে পাঠাবার ব্যবস্থা করো, কেউ যেন কিছু না বলে আবার। গুরুপদবাবু প্রকৃতিস্থ হয়ে কথাগুলো বলে যেন হাঁপ ছাড়লেন। তুলপিতল্পা গুছানো হলে সত্য সশিষ্য বিরিঞ্চি বাবাকে গাড়িতে তুলে দিল। তবে গাড়ি ছাড়ার আগে বলল, প্রভু, তাহলে নিতান্তই চললেন? চন্দ্র সূর্য আপনার জিম্মায় রইল, দেখবেন যেন ঠিক চলে। দম দিতে ভুলবেন না, আর মধ্যে মধ্যে অয়েল করবেন, কেমন? হ্যাঁ বাবা নিবারণ, বাবা সত্য, তোমরা আমায় রক্ষা করেছ। এই উপকার আমি ভুলবো না।
এই শোনো, আজ তোমরা এখানেই বরং খাওয়া দাওয়া করে থেকে যাও, কেমন? অনেক রাতও হয়েছে। কি সত্য, তোমার হাতে রক্ত কেন? ও কিছু না, ধস্তাধস্তির সময় মহাদেব একটু কামড়ে দিয়েছিলেন। আপনি ব্যস্ত হবেন না, বিশ্রাম করুন। দেখো তো, তবে তুমি আমার সঙ্গে এসো, বুঝকি টিংচার আয়োডিন দিয়ে বেঁধে দেবে এখন। এসো 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 বাবা, এসো। খাওয়া দাওয়ার পরে সত্য নিবারণকে বলল, ও নিবারণ দা, একটু শোনো। কি হয়েছে বল। ওহ, কি মুশকিলেই পড়া গেছে বুঝলে। আবার কি হলো রে? নিবারণ দা, বল না কি। নিবারণ দা, আরে বাবা বলেই ফেল না। আমি বুঁচকিকে বিয়ে করব। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি, কিন্তু তোর সঙ্গে বিয়ে যদি না দেয়? আরে আলবাদ দেবে, বুঁচকির বাদ দেবে। বাপ না হয় রাজি হলো, কিন্তু মেয়ে কি বলে? বড় গোলমেলে জবাব দিচ্ছে। কেন, কি বলছে মুচকি? বলল যা। ধুর গাধা, যা মানেই হচ্ছে হ্যাঁ, বুঝলি? মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন পরশুরামের অনবদ্য একটি সৃষ্টি, বিরিঞ্চি বাবা। বাংলা ভাষায় বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ রসসাহিত্যিক রাজশেখর বসুর ছদ্মনামে যে পরশুরাম, তা সকলেই প্রায় জানেন। পরশুরাম ছদ্মনামে তিনি অসংখ্য ব্যঙ্গকৌতুক লিখেছেন। রাজশেখর বসুর জন্ম 16ই মার্চ 1880 সালে, মৃত্যু 27 এপ্রিল 1960 সালে। সাহিত্য একাডেমি, রবীন্দ্র পুরস্কার সহ পদ্মভূষণ সম্মানেও ভূষিত হয়েছেন তিনি। কেমিস্ট্রি এবং ল দুটো বিষয়ে ডিগ্রি থাকলেও রাজশেখর বসু আজীবন বিজ্ঞান চর্চা করে গেছেন। সত্যজিৎ রায় তার এই গল্প থেকে কাপুরুষ ও মহাপুরুষের অন্তর্গত মহাপুরুষ ছবিটি বানিয়েছিলেন। উল্লেখযোগ্য, এই ছবিটি রিলিজ করেছিল 7ই মে 1965 সালে। আজকের গল্প পাঠে ও সত্যচরিত্রে ঋতব্রত মুখার্জি, বিরিঞ্চি বাবা শেখর, নিবারণ মির্চি সায়ন, নিতাই বাবু শঙ্কর চক্রবর্তী, পরমার্থ স্পন্দন দাস, অন্যান্য চরিত্রে কৌশিক ব্যানার্জি, রামস্বরূপ গাঙ্গুলি, সঙ্গীতা গাঙ্গুলি, সায়ন্তন ঘোষ, সুদীপ্ত ঘোষ, সোমক রায়, সুকন্যা বোস ও পার্থ রায়। নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার, নাট্যরূপ সহায়তায় প্রীতম বাগচি, পরিচালনা শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। গল্পের সূত্রধার ও সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা, অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।